নমস্কার, নিউজ নাওয়ার পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। ত্রিপুরায় উদ্ভাবন ও প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার নতুন অধ্যায় শুরু হলো মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্বোধনকৃত রাজ্য উদ্ভাবন মিশন দিয়ে। এই উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা, স্টার্টআপ এবং প্রযুক্তি সংক্রান্ত নতুন ধারণাকে বাস্তবে রূপান্তরিত করার তৈরি হবে সুযোগ। টি নেস্ট ইনকিউবেশন পার্ক এবং জেলা উদ্ভাবন হাবের মাধ্যমে রাজ্যের প্রতিটি স্তরে উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করা হবে। এছাড়াও এআই চালিত স্মার্ট সিটি ও আইটি পার্কের উদ্যোগ ত্রিপুরাকে ডিজিটাল ভাবে অগ্রগামী রাজ্যের মধ্যে অবস্থান শক্তিশালী করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলার হাপানি আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে বৃহস্পতিবার রাজ্য উদ্ভাবন মিশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। এই উদ্যোগ রাজ্যের উদ্ভাবনী বাস্তুতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ত্রিপুরা প্রশাসন ইতিমধ্যে সমস্ত স্তরে মন্ত্রিসভা, রাজ্য সচিবালয় থেকে গ্রাম পর্যায়ে পঞ্চায়েত সম্পূর্ণ কাগজবিহীন কার্যকারিতা নিশ্চিত করেছে, যা স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করেছে বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই মিশন নীতি আয়োগের রাজ্য সহায়তা মিশনের অংশ, যা স্থানীয় উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে। অটল উদ্ভাবন মিশনের সহায়তায় কৃষি, সবুজ প্রযুক্তি, পর্যটন, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল পরিষেবা ক্ষেত্রে নতুন উদ্যোগকে সহায়তা করা হবে। ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন ও তথ্য প্রযুক্তি বিভাগ, আইআইএম কলকাতা, আইআইটি দিল্লি, আইআইএম ব্যাঙ্গালোর এবং টি হাব এর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। Innovation Mission will play important role in accelerating the development of state in realizing the goal of Viksit Tripura and Viksit Bharat. Friends, innovation is not merely about technology. It is about transforming governance, empowering youth, honoring tradition, and building sustainable prosperity. The State Innovation Mission Tripura is a commitment to nurture ideas, a commitment to empower entrepreneurs, a commitment to bridge the local with the global. Once again, I would like to thank the team of Niti Aayog, led by our Honorable Vice Chairman Suman Beriji, for supporting Tripura in establishment of State Innovation Mission and charting our journey to build new Tripura. I also thank our Honorable Union Minister of State Independent Charge for Science and Technology, who just left the stage. And with this, I conclude my speech. Jai Hind, Jai Tripura, Jai Ma Tripura Sundari, Bharat Mata Ki Jai. মিশনের কার্যকর বাস্তবায়নের জন্য টি নেস্ট প্রতিষ্ঠিত হবে, যা শিক্ষা প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও বিনিয়োগকারীর মধ্যে সংযোগ স্থাপনের সেতু হিসেবে কাজ করবে। টি নেস্ট চানমারিতে প্রস্তাবিত ইনকিউবেশন ও ইনোভেশন পার্কের সঙ্গে একীভূত হবে। রাজ্যের 8টি জেলায় ইনোভেশন হাব তৈরির পরিকল্পনা করা হয়েছে এবং জেলা পর্যায়ে উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য জেলা উদ্ভাবক ফেলোশিপ চালু করা হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। Innovation Mission. T-Nest is the bridge that will connect campuses to markets, ideas to investment, and innovation to impact. T-Nest will provide co-working and incubation spaces, mentoring support, then legal and compliance guidance, intellectual property assistance, investment promotion. Specialized laboratories will be set up through partnerships with academics and research institutions. Today we have signed and more already you have seen with T-Hub Hyderabad to engage with them as a knowledge partner for establishment of T-Nest and to strengthen the startup and innovation ecosystem in Tripura. Nadatur S. Raghavan Center for Entrepreneurial Learning, IIM Bangalore, then IIM Calcutta Innovation Park, then SBI Foundation, and even Bandhan Bank have agreed to assist in the capacity building of T-Nest.
T-Nest will be linked with the upcoming state-of-the-art innovation park at Chanmari near the upcoming Airtel data center. You must be knowing that already we have found Bhumi Pujan, we already have done there. So innovation centers shall be established in each of the 8 districts. We have 8 districts. Everywhere these innovation centers will be set up and which will be linked with T-Nest. Tripura would launch country's first district innovator fellowships to foster grassroots innovators. With the assistance of Atal Innovation Mission, Niti Aayog, Tripura will come up with the artificial intelligence policy, first of its kind initiative in the country. এআই নীতি অনুযায়ী আগরতলা স্মার্ট সিটি ব্যবস্থাপনার জন্য এআই চালিত সমাধান চালু করা হবে, যা ট্রাফিক নিয়ন্ত্রণ, পার্কিং, বিদ্যুৎ ও পানি সরবরাহ, বন্যা ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সম্পত্তি মূল্যায়ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা এআই সেন্টার অফ এক্সেলেন্স প্রতিষ্ঠার পরিকল্পনাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়াও আইটি ও ডেটা অর্থনৈতিক অঞ্চল এবং আইটি পার্কের মাধ্যমে আইটি, আইটিইএস এবং ডেটা সেন্টার ইকোসিস্টেমকে উন্নীত করার জন্য রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শ্লাঘ জিতেন্দ্র সিং। আগরতলার হাপানিয়ায় আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে রাজ্য উদ্ভাবন মিশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা কেবলমাত্র ভারতের প্রবৃদ্ধির নতুন ইঞ্জিন নয়, বরং নেতৃত্বদায়ী শক্তি হয়ে উঠতে পারে বলে অভিমত ব্যক্ত করেন জিতেন্দ্র সিং। অটল ইনোভেশন মিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি দূরদর্শী উদ্যোগ, যা গত কয়েক বছরে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে এই রাজ্য উদ্ভাবন মিশন সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন জিতেন্দ্র সিং। অবকাঠামো উন্নয়ন, রেল ও বিমান যোগাযোগের প্রসার এবং বাঁশ, রাবারের মতো প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা কাজে লাগিয়ে ত্রিপুরা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। Next level. Very recently, we've also started 1 lakh crore RDI fund, Research Development Innovation Fund, so that then you can accelerate into your entrepreneurship. And as far as the PPP model is concerned, we are already in a big way trying to promote it. And with all these exclusive avenues and the exclusive potentials that a state like Tripura has, I think you have the opportunity not only to be the new engine of India's growth, as Prime Minister says, North is his new engine. So Tripura could lead as the new engine of New India, and the rest of the states can follow. With this compliments and this wishes, once again compliments to you all, and I'm sure next time we'll also have more of private sector participants in a program like this, because unless you have a extensive participation of the non-government sector, these young boys and girls can't sustain their startups and their entrepreneurship on their own. And this government is very, very open to the extent that we have even opened up nuclear sector. So once we have opened up nuclear sector also for private players, तो हमारे पीछे बचा ही क्या? Nothing to hide. And therefore we would require your extensive participation from all the sectors for the common goal of carrying forward this nation and making it possible to be led by a peripheral state like Tripura. Thank you. ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে রাজ্য জুড়ে ৬৯টি কেন্দ্রের অধীনে ১৪৫টি ভেন্যুতে মোট ৩২,৪০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে এই পরীক্ষায়। পাশাপাশি মাদ্রাসা আলিম পরীক্ষাতেও অংশগ্রহণ করে ১৫৫ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার থেকে শুরু হলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের অধীনে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা। এদিন দুপুর ঠিক ১২টায় ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়
মাধ্যমিক পরীক্ষা 2026। একই সঙ্গে মাদ্রাসা ফাজিল পরীক্ষার্থীরাও অংশ নেয় ইংরেজি পরীক্ষায়। এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 32,404 জন। এর মধ্যে 14,629 জন ছাত্র এবং 17 জন 375 জন ছাত্রী, অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী ছাত্রীর সংখ্যায় এবছর উল্লেখযোগ্যভাবে বেশি, যা রাজ্যের শিক্ষাক্ষেত্রে মেয়েদের ক্রমবর্ধমান অংশগ্রহণের ইতিবাচক দিককে তুলে ধরে বলে মনে করছেন শিক্ষানুরাগী মহল। পাশাপাশি মাদ্রাসা আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে 155 জন পরীক্ষার্থী, তাদের মধ্যে 129 জন ছাত্র এবং 26 জন ছাত্রী। রাজ্যের 69টি কেন্দ্রের অধীনে মোট 145টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মাধ্যমিক পরীক্ষা। প্রতিটি কেন্দ্রের প্রশ্নপত্র সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা, পর্যবেক্ষক নিয়োগ এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে নজরদারি জোরদার করেছে, যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় পরীক্ষা। মানে বলে দেয় যেখানে এক্সাম হবে, আমরা 15 দিন আগে তো আমরা প্রস্তুতি থাকে যে রুমগুলো ছাপায়, পরিষ্কার পরিচ্ছন্ন, জলের ব্যবস্থা, টয়লেট গুলা, যাতে পরীক্ষার্থীর আসতে পরে কোনো প্রবলেম না হয়, তাহলে জলের অ্যাভেলেবল ব্যবস্থা করা হয়েছে, লাইট ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আমরা 2-3 দিন আগে এগুলো সেটিং করছি, লোক আছে অল্টারনেটিভ পরিষ্কার করছে, আপনারা দেখলে বুঝতে পারবেন সমস্ত রুমগুলো যাতে অসুবিধা না হয় স্টুডেন্টদের। এবং গার্জিয়ানরা রিকোয়েস্ট করা হয়েছে বারবারই যে আপনারা গ্যাদারিং করবেন না, যাতে স্টুডেন্টদের আমার ছেলে মেয়েকে, আপনি ছেলে মেয়েকে বা অন্য ছেলে মেয়ে যাতে সুবিধা হয়। এর আমরা নোটিশ বড় বড় 2টা নোটিশ বাইরে দিয়েছি। ভিতরে আমরা গেটের মধ্যে 4-5 জন আমরা আছি সহযোগিতার জন্য, এবং তাদের আমাদের হল 1 এবং 2 এবং 23 নম্বর রুম উপরে বা এগুলা নিচে আমরা ডাইরেকশন দিচ্ছি তাদের যে কে কোন দিকে যেতে হবে মেয়েদের বা ছেলেদের। এদের এতটুকু নমস্কার। মানে কি ছেলে মেয়েদের তো অ্যাডমিন নিতে হবে, এরপর রেজিস্ট্রেশন, আর 12 যারা এনরোলমেন্ট, কলম নিবে, যারা যা যা দরকার হয়। এবং জ্যামিতি বক্সটা আমরা অনেকে কি করে জ্যামিতি ছোট টুকলি ছোট লেগে নেয়, এই জন্য আমরা আলাদা প্যাকেটে যাতে দেখা যায় যায় সাদা প্যাকেটে ট্রান্সফার দিয়ে এগুলা আমরা অ্যালাউ করে দিই। এটা নর্মাল ক্যালকুলাস, নন সাইন্টিফিক ক্যালকুলেটর, যেটা রুলস এন্ড কন্ডিশন যারা বোর্ডে যে এডমিটেশন বা আমরা যেটা বলেছে, এটা আমরা সাইন্টিফিক হইতে পারতাম, নন সাইন্টিফিক ক্যালকুলেটর তারা ইউজ করতে পারবো। এতটুকু আমরা বোর্ডের সাথে সহমত, স্টুডেন্টরা যাতে যেটা বলে এটাই আমরা সহযোগিতা করতে চাই। প্রথম দিনের পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের আগে অধিকাংশ পরীক্ষার্থী উপস্থিত হয় পরীক্ষা কেন্দ্রে। অভিভাবকরাও সন্তানদের নিয়ে কেন্দ্রে পৌঁছে দেন এবং পরীক্ষার শেষ পর্যন্ত বাইরে অপেক্ষা করতে দেখা যায় তাদের। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। অনিয়ম বা অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও করা হয়েছে সতর্ক। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মাধ্যমিক পরীক্ষা। আগামী কয়েকদিন ধরে বিভিন্ন বিষয়ের পরীক্ষা চলবে নির্ধারিত সূচি অনুযায়ী। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের যথাযথ প্রতিফলন ঘটাতে সক্ষম হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। ফিল্ড রিপোর্ট, নিউজ নাও। নারী নির্যাতনের ঘটনায় দ্রুত সংবেদনশীল ও সহজলভ্য বিচার ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের 10টি পঞ্চায়েতে পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে নারী আদালত। সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্থানীয় স্তরে দ্রুত অভিযোগ নিষ্পত্তি ও আইনি সহায়তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য এই উদ্যোগের। নারী নির্যাতনের ঘটনায় দ্রুত ও সংবেদনশীল বিচার ব্যবস্থা নিশ্চিত করতে যুগান্তকারী উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যে 10টি পঞ্চায়েত এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে নারী আদালত। সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সামাজিক লজ্জা, পারিবারিক চাপ এবং দীর্ঘসূত্রিতা, এই 3 কারণেই প্রথাগত বিচার ব্যবস্থার দ্বারস্থ হতে সাহস পান না বহু নির্যাতিতা নারী। ফলে অনেক ঘটনাই অপ্রকাশিত থেকে যায়। এই বাস্তবতা বিবেচনায় এনে স্থানীয় স্তরে সহজ, দ্রুত ও সহানুভূতিশীল বিচার প্রক্রিয়া গড়ে তোলার লক্ষ্যে নারী আদালত গঠনের নেওয়া হয়েছে সিদ্ধান্ত। বা সারা দেশে এমনও জায়গা রয়েছে যখন নারীরা নির্যাতিত হয়, অনেক সময় তারা কোর্টে যেতেও ভয় পায় বা পঞ্চায়েতে বিচার চাইতে গিয়েও তারা ভয় পায়।
মানে একটা সময় দেখা যায় যে নারীদের উপর যতই অত্যাচার হোক বিচারের বাণী নিরালে দিক দিতে কাঁদে। তার থেকে আমরা যে ওমেন এমপাওয়ারমেন্টের কথা বলি, প্রথম পর্যায়ে যেসব পঞ্চায়েতে নারী আদালত চালু হবে সেগুলির মধ্যে রয়েছে কদমতলা ব্লকের ফুলবাড়ি, চণ্ডীপুর ব্লকের শ্রীরামপুর, খোয়াইআডি ব্লকের পশ্চিম সোরাতলা, বামুচিয়া ব্লকের লেম্বুছড়া, নলছড় ব্লকের খেদাছড়া, টেপানিয়া পঞ্চায়েত, দক্ষিণ ত্রিপুরা জেলার বিবেকানন্দ পল্লী এবং ধলাই জেলার 3টি পঞ্চায়েত। সংশ্লিষ্ট এলাকাগুলিতে প্রাথমিকভাবে এই প্রকল্পের কার্যকারিতা পর্যালোচনা করা হবে। কোন কোন সেই পঞ্চায়েত? নর্থ ত্রিপুরাতে কদমতলা ব্লকের অধীন ফুলবাড়ি পঞ্চায়েত, ঊনকোটি জেলায় চণ্ডীপুর ব্লকের অধীন শ্রীরামপুর পঞ্চায়েত, খোয়াই জেলায় আমাদের খোয়াইআডি ব্লকের অধীন ওয়েস্ট সোনাতলা পঞ্চায়েত, পশ্চিম জেলায় বামুটিয়া আডি ব্লকের অধীন লেম্বুছড়া পঞ্চায়েত, সিপাহীজলা জেলায় নলছড়ে খেদাবাড়ি পঞ্চায়েত, গোমতী জেলায় টেপানিয়া আডি ব্লকের অধীন টেপানিয়া পঞ্চায়েত, সাউথ ত্রিপুরা জেলায় সাতচাঁদ ব্লকের অধীন বিবেকানন্দ পল্লী পঞ্চায়েত, এবং ধলাই যেহেতু আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, তাই ধলাই জেলায় আমাদের সালেমা আডি ব্লক, দুর্গা চৌমনি আডি ব্লকের অধীন আমরা 3টা পঞ্চায়েত আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি। সিঙ্গানলা পঞ্চায়েত, হালাহালি পঞ্চায়েত, নর্থ হালাহালি পঞ্চায়েত, অর্থাৎ 10টা পঞ্চায়েতে এই যে নারী আদালত এজ এ কেস স্টাডি পাইলট প্রজেক্ট হিসাবে আমরা সূচনা করব। প্রতিটি নারী আদালতে থাকবে 9 সদস্যের একটি বিচার মণ্ডলী কমিটি। পুরনো দিনের সালিশি সভার আদলে কাঠামো গড়ে তোলা হলেও তা পরিচালিত হবে সম্পূর্ণ আইনসম্মত ও প্রাতিষ্ঠানিক নিয়মাবলীর আওতায়। কমিটিতে থাকবেন গ্রামের গ্রহণযোগ্য ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রতিনিধি এবং আইনি বিষয়ে অভিজ্ঞ সদস্যরা। এই উদ্যোগ নারীদের জন্য বিচার প্রাপ্তির পথকে আরও সহজ ও নির্ভরযোগ্য করে তুলবে। স্থানীয় স্তরে দ্রুত নিষ্পত্তির মাধ্যমে একদিকে যেমন নির্যাতিতাদের মানসিক সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে তেমনি সমাজে নারী সুরক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা রাজ্য সরকারের। ভবিষ্যতে এই প্রকল্পের সাফল্যের ভিত্তিতে রাজ্যের অন্যান্য এলাকাতেও রয়েছে নারী আদালত সম্প্রসারণের পরিকল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় বাল্যবিবাহের ক্রমবর্ধমান হার রাজ্যের সামাজিক পরিকাঠামো ও নারী শিশু সুরক্ষার ক্ষেত্রে দাঁড়িয়েছে গভীর উদ্বেগের বিষয় হয়ে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের তথ্য অনুযায়ী রাজ্যে বাল্যবিবাহের হার 401%, যা উত্তর পূর্বাঞ্চলের সর্বোচ্চ এবং জাতীয় স্তরেও অন্যতম শীর্ষে। দারিদ্র্য, সামাজিক রীতিনীতি ও অর্থনৈতিক চাপে আরো জটিল হয়ে উঠছে পরিস্থিতি। এই প্রেক্ষাপটে বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক মানসিকতার পরিবর্তন বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। বাল্যবিবাহ রোধে সারা দেশব্যাপী উদ্যোগের অংশ হিসেবে আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি। ত্রিপুরায় বাল্যবিবাহের হার উদ্বেগের কারণ হয়ে উঠেছে রাজ্য জুড়ে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অর্থাৎ NFHS-5 এর প্রতিবেদনে রাজ্যে বাল্যবিবাহের হার 40.1% বলে উল্লেখ করা হয়েছে। এই পরিসংখ্যান উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম এবং জাতীয় স্তরে 3য় স্থানে নিয়ে এসেছে ত্রিপুরাকে। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক সময়ে প্রায় 7% বৃদ্ধির প্রবণতা আরো জটিল করে তুলেছে পরিস্থিতিকে। দারিদ্র্য, সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি, কন্যা সন্তানকে আর্থিক বোঝা হিসেবে দেখার মানসিকতা এবং নিরাপত্তাজনিত আশঙ্কা, এই সমস্ত কারণ মিলেই বাল্যবিবাহের হার অবস্থান করছে উচ্চ পর্যায়ে। এত দূর এগিয়ে গেছি, আমাদের সমাজ এত দূর এগিয়ে গেছে, তারপরও আমরা একটা জায়গায় আমরা পিছিয়ে আছি, সেটা হলো আমাদের বাল্যবিবাহ। তো আজকে আমাদের লজ্জা হয় যেটাতে, যখন আমরা দেখি যে আমাদের এই রাজ্য বাল্যবিবাহতে একটা ভালো জায়গায় আছে। তো আমরা চাইছি সেটাকে নামিয়ে আনার জন্য, আমরা যাতে আমাদের এই জেলাতে যাতে আমাদের বাল্যবিবাহ যেটা আছে, যে পরিসংখ্যা যেটা আছে, সেটাকে যাতে আমরা শূন্যের কোটায় নামিয়ে আনতে পারি। সেই জায়গায় আমরা আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমাদের এডুকেশন, আমাদের সোশ্যাল এডুকেশন, সমস্ত পুলিশ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। তো আমাদের যে জেলাকে আমরা বাল্যবিবাহ মুক্ত করেই ছাড়ব আমরা।
যদিও রাজ্যে শিক্ষা ও শিশু কল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবুও অর্থনৈতিক চাপ ও রক্ষণশীল সামাজিক কাঠামো অল্প বয়সে কন্যার বিয়ে দিতে প্রভাবিত করছে অনেক পরিবারকে। বাল্যবিবাহ রোধে 2006 সালে প্রণীত প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্টে পুরুষদের ন্যূনতম বিবাহযোগ্য বয়স 21 বছর এবং মহিলাদের জন্য 18 বছর নির্ধারণ করা হয়েছে। আইনে বাল্যবিবাহকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হলেও বাস্তব ক্ষেত্রে আইন প্রয়োগের সীমাবদ্ধতা এবং সামাজিক চাপ দাঁড়িয়েছে বড় বাধা হয়ে। রাজ্য প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সচেতনতা বৃদ্ধি, বালিকা মঞ্চ গঠন, বিদ্যালয় ভিত্তিক প্রচার অভিযান এবং কিশোরী ক্ষমতায়নমূলক কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চললেও তা কতটুকু যথেষ্ট তা নিয়ে উঠছে প্রশ্ন। ত্রিপুরাকে বাল্যবিমুক্ত করার লক্ষ্যে সর্বোত্তমভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে বিভিন্ন ব্লকে আমরা প্রচার অভিযান করার পর আজকে এই বিশাল মুক্তধারাতে আমরা করে যাচ্ছি, যাতে অচিরে কোনো মেয়ের জীবন নষ্ট না হয় এবং প্রত্যেকটা মা বাবা যেন সচেতন থাকে, যাতে বাল্যবিবাহ করে কোনো মেয়ের জীবন নষ্ট না করে, সেই লক্ষ্যে আমরা প্রচার অভিযান করে যাচ্ছি। কেবল আইন নয়, দারিদ্র্য দূরীকরণ, নারীর শিক্ষা বিস্তার এবং সামাজিক মানসিকতার পরিবর্তন ছাড়া দীর্ঘমেয়াদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই সমস্যা। ত্রিপুরায় বাল্যবিবাহের উচ্চ হার রাজ্যের সামাজিক উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে, যা মোকাবিলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ এখন সময়ের দাবি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শকুনের নজর যেখানে ভাগাড়ের দিকে, সিপিএম সহ বিরোধী দলগুলোর নজরও ঠিক সেই ভাগাড়ের দিকেই। সাংবাদিকদের উপর বিধায়কী প্রাণনাশের হুমকি, চ্যানেল ও পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে যখন চলছে প্রকাশ্যে ষড়যন্ত্র, রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যখন জ্বলছে প্রতিহিংসার আগুনে, তখন বিরোধী দলগুলি বসে আছে সারেঙ্গি বাজাতে। গণতন্ত্র, জনগণের অধিকার, সাংবাদিকতার স্বাধীনতা, তাদের কাছে এগুলো কেবল ফাঁকা শব্দ, লজ্জাহীন নীরব সুযোগের অপেক্ষা। এটাই এখন রাজ্যের বিরোধী দলগুলির বাস্তব চেহারা। শকুনের নজর থাকে ভাগাড়ের দিকে। মৃত পশুর দেহ ফেলার মতো ভাগাড় তৈরি করতে শকুনেই যেখানে উৎসাহী, ঠিক তেমনি রাজ্যের গণতন্ত্র রক্ষায় বিরোধী দলগুলো, বিশেষত সিপিএম, এখন সম্পূর্ণ অন্ধ। সাংবাদিকদের ওপর বিধায়কী প্রাণনাশের হুমকি, চ্যানেলের সম্পাদকদের ওপর প্রকাশ্যে হুমকি ও কুৎসায় যেখানে ছি ছি করছেন সাধারণ মানুষ, এই সময় রাজ্যের বিরোধী দলগুলোর ভূমিকা কি? প্রশ্ন উঠছে তা নিয়ে। এক্ষেত্রে তাদের ভূমিকা কিছুই নয়, শুধু বসে আছে চুপচাপ ভাগাড়ের দিকে নজর রেখে। রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ জ্বলছে প্রতিহিংসার আগুনে, আর সেই আগুনের পাশে বসে সারেঙ্গি বাজাচ্ছেন বিরোধী দল নেতা। রামপ্রসাদী হুঙ্কারের গম্ভীরতার মধ্যে তারা ব্যস্ত নাটক সাজাতে। গণতন্ত্রের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা কি? শূন্য। সাংবাদিকদের ওপর উগ্র বিধায়কী আক্রমণ নিয়ে কোনো প্রতিবাদ আছে কি? নেই। কেবল অপেক্ষা কবে জনগণ রাস্তায় নামবে এবং সেই বিশৃঙ্খলার মধ্যে ফায়দা তুলবে তারা। এই বিষয়গুলিকে আপনারা নিয়ে গভীরভাবে ভাবতে হবে না, সময় উপযোগী সমস্ত কিছুর ব্যবস্থা হবে, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সময় উপযোগী তার শাস্তি পেতে হবে, যেমন কর্ম হবে। এই রাজ্যে যে কোনো সংবাদ মাধ্যম যদি বিধায়কের দুর্নীতি বা সংবিধান বিরোধী কাণ্ড প্রকাশ করে এবং সেই প্রকাশিত সংবাদকে আইনের আশ্রয় না নিয়ে হুমকি বা কুৎসার মাধ্যমে দমন করার চেষ্টা করা হয়, তা ব্যক্তিগত বিষয় হতে পারে না, কখনোই। এটি হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর সরাসরি আঘাত। অথচ সোশ্যাল মিডিয়ায় বিপ্লবের ছদ্মবেশে সাংবাদিকদের বিরুদ্ধে কুৎসা ছড়ায় আর গণতন্ত্রকে পুঁজি করে নিজের রাজনৈতিক খেলা চালায় সিপিআইএম। রাজ্যে প্রধান দুটি বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার ব্যানারে মুখে কুলুপ এঁটে বসে আছে বিরোধী রাজনৈতিক দলগুলো। উগ্র বিধায়কী কুৎসার পরও প্রতিবাদ করার সাহস দেখায়নি তারা। কিভাবে লোভ, ক্ষমতার লেশ্য সাম্প্রদায়িক আগুন থেকে সুবিধা তুলতে পারে শুধু অপেক্ষা তা নিয়ে। গণতন্ত্র, সাংবাদিকতা, জনগণের অধিকার, এইসব তাদের কাছে শুধু ফাঁকা শব্দ। রাজ্যের বিরোধী দলগুলোর বাস্তব চেহারা এখন একটাই, লজ্জাহীন, নীরব, যেন কেবলমাত্র ভাগাড়ের দিকে নজর রাখা শকুনের মতো।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আসন্ন কালবৈশাখী ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে আগাম সতর্কতা এবং প্রস্তুতি জোরদার করতে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। এক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক। পশ্চিম ত্রিপুরা জেলার কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত কর্ম পরিকল্পনা গ্রহণ ও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রস্তুত থাকার দেওয়া হয় নির্দেশ। আসন্ন কালবৈশাখী ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে আগাম সতর্কতা ও প্রস্তুতি জোরদার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই চলছে প্রশাসনিক প্রস্তুতি। বিষয়টিকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। জেলা প্রশাসনের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। বৈঠকে উপস্থিত ছিলেন এনডিআরএফ, এসডিআরএফ এর প্রতিনিধি, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন লাইন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া সম্ভাবনাকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতির সার্বিক মূল্যায়ন ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। आज डिस्ट्रिक्ट डिजास्टर मैनेजमेंट अथॉरिटी की इस डिजास्टर ईयर की फर्स्ट मीटिंग थी और इस मीटिंग में सभी प्रिपेयर्डनेस पे ध्यान दिया गया है। इस मीटिंग में एसडीआरएफ, एनडीआरएफ, आर्म फोर्सेस एवं डिफरेंट लाइन डिपार्टमेंट्स के लोग थे और इस मीटिंग में हमने प्रिपेयर्डनेस खासकर जो काल बैसाखी और डिज़ास्टर और लाइटनिंग से होने वाले डैमेजेस को कैसे प्रिवेंट किया जाए, डिपार्टमेंट की किस तरीके से प्रिपरेशन है, हमारे जो इक्विपमेंट्स हैं वो रेडी है कि नहीं, और साथ ही साथ हमारे रिलीफ सेंटर्स किस तरीके से রেডিনেস है उनकी, इस पे দুর্যোগের সময় দ্রুত প্রতিক্রিয়া ও কার্যকর উদ্ধার তৎপরতা নিশ্চিত করতে প্রত্যেক দপ্তরকে পূর্ণ প্রস্তুত থাকতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী মজুত রাখা, প্রশিক্ষিত কর্মী প্রস্তুত রাখা এবং অস্থায়ী ত্রাণ শিবির নির্ধারণের বিষয়ে এদিন বিশেষ গুরুত্ব আরোপ করেন জেলা শাসক। এছাড়াও বৈঠকে চিকিৎসা পরিষেবা প্রস্তুত রাখা, বিদ্যুৎ ও পানীয় জলের সরবরাহ বজায় রাখা, যোগাযোগ ব্যবস্থার সমন্বয় এবং প্রয়োজনে দ্রুত পুনর্বাসন ব্যবস্থা গ্রহণের রূপরেখা নিয়ে আলোচনা হয় বিস্তারিত। সম্ভাব্য জলাবদ্ধতা, গাছপালা উপড়ে পড়া বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির মতো পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কৌশল নির্ধারণ করা হয় এদিনের বৈঠকে। और डिपार्टमेंट्स को भी इंस्ट्रक्शन दिया गया है कि वो अपने लाइन में, माने कि जो भी इनके फील्ड ऑफिस हैं उनको भी कंसीडर अवेयर करा लें, अपने रिसोर्सेज को मोबिलाइज कर लें। अगर उनके कोई कॉन्ट्रैक्ट हैं तो उन कॉन्ट्रैक्ट्स को कंटिन्यू करें या उनमें नए टेंडर करें ताकि ज़रूरत के टाइम पे जो सहायता है वो इमीडिएटली हो सके। साथ ही साथ अपना ट्रेनिंग कैलेंडर भी बना लें ताकि हम ट्रेनिंग जो भी इनके नोडल ऑफिसर्स हैं उनको ट्रेनिंग दे पाएँ। साथ ही साथ जो भी हेल्पलाइन नंबर्स हैं उनको एक्टिवेट कर दिया गया है। रूटीनली उनसे अब रेगुलर इंटरवल्स पे रिपोर्ट भी ली जाएगी ताकि हम नेक्स्ट आने वाले 8-10 महीनों के लिए, 7-8 महीने जो भी हमारे डिफ़िकल्ट महीने, इनके लिए हम लोग रेडीनेस रहें। डिपार्टमेंट्स का बहुत अच्छा अप्रोच था। कई डिपार्टमेंट के हेड आए हुए थे, उन्होंने अपनी प्रिपेयर्डनेस के बारे में बताया और हम उम्मीद करते हैं कि हमारे जितने भी लाइन डिपार्टमेंट्स हैं वो सारे प्रोटोकॉल्स, वो सारे प्लान्स जो भी उनके डिजास्टर रिलेटेड हैं वो फॉलो करेंगे। সম্ভাব্য যে কোনো দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনগুলিকে সর্বাত্মক প্রস্তুতি নেবার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে সাধারণ মানুষকেও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে যাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে যে কোনো প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়া যায় দক্ষতার সঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী আগরতলায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইবাজ চক্র। জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কেও তৈরি হয়েছে নিরাপত্তাহীনতার আবহ। অভিযোগ এরকমটাই। ভিআইপি রোডে যাত্রীবাহী গাড়ি অপহরণ করে ছিনতাই ও মারধরের ঘটনায় দেখা দিয়েছে গভীর উদ্বেগ। রাজধানী আগরতলায় ক্রমশ বাড়ছে ছিনতাইবাজদের দৌরাত্ম্য। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এয়ারপোর্ট থানার ভিআইপি রোডের কাঁঠালতলী এলাকায় এক দুঃসাহসিক অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা আরো প্রকট করে তুলেছে সেই আশঙ্কাকেই। সোনামুড়া থেকে একটি যাত্রীবাহী ইকো গাড়ি বিমান যাত্রী নিয়ে ফেরার সময় গাড়িটি জোরপূর্বক আটকায় একদল দুষ্কৃতী।
পরে চালক ও যাত্রীদের সহ গাড়িটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন গাড়ির যাত্রীরা। ঘটনাটা হয়েছে আপনার কাটারতলি পাই আমি যাত্রী নিয়ে আমি তো ড্রাইভার এয়ারপোর্ট যাম তারা সঙ্গে ছিল কাটারতলি এসে একটা গাড়ি হঠাৎ সাইড খেতেছে, সাইড দিলাম, হঠাৎ করে সামনে এসে দাঁড়াই গেছে, দাঁড়াই তো নাইমা গাড়ির মধ্যে 12-13 জন খোলাফেনা ছিল অনেক বড় বড়, নাইমা আমার থাপা সবসময় শুরু করে নামে তারা গাড়িটার মধ্যে তুলে গেছে। তুললে সিএনজি স্টেশনের সামনে একটা সামনে যে রোড গেছে এই রোডে যায় একটা বড় মাঠ আছে, এই মাঠের মধ্যে নিয়ে অনেক মারছে। কোন জায়গা সিএনজি স্টেশন? কাটালতলি। অনেক মারধর করছে, লগে মোবাইল ছিল সবার কাছে, 6টা মোবাইল নিয়ে গেছে আর অনেক মারধর করছে, অনেক কিছু করছে। কি কারণে মারধর করছে তোমরা? কোনো কারণ ছাড়াই বিনা দোষে হঠাৎ গাড়িটা এসে সাইড দিয়েছি, হঠাৎ গাড়ি থেকে নামে তারা অনেক ড্রিঙ্কস করে আসলো, তারা কইতেছে তারা বন্ধুর বাপ মারা গেছে, এই কারণে তারা এরকম করতেছে। তোমরা কয়জন ছিল? আমরা মোট টোটাল 7 জন ছিলাম, 3 জন চেন্নাই যাওয়ার লোক ছিল, পরে তারা ফ্লাইট মিস হয়ে যাবে থেকে তারা চেন্নাই গেছে। টোটালি আপনার 6টা মোবাইল তারা যারা চেন্নাই যাওয়ার ছিল তারা বিমানবন্দর নামাই দিছে তো? তারা বিমানবন্দর নামাই দিয়েছে, পরে আমরা কালাম করে এয়ারপোর্ট থানাতে আসি, একটা লিখিত মামলা করি, তাদের নামে তারা তোমরা দুষ্কৃতীরা যাত্রী ও চালকদের ওপর বেধড়ক মারধর চালায় এবং গাড়িতেও ভাঙচুর করে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। কোনো মতে দুষ্কৃতীদের কবল থেকে মুক্ত হয়ে এয়ারপোর্ট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন গাড়ির চালক এবং যাত্রীরা। আপনার কি হয়? আমার ছেলে। আপনার ছেলে কি প্রায়শই আগরতলা আইতো এরকম ভাবে? সব না, কোনো সময় আর হইছে। এই প্রথমবারের মতো এই ধরনের ঘটনা হয়েছে, কি কইবেন আপনি? আমি কি কইতাম দাদু, আমারও তো মাসে একবারে ডাক্তারের কাছে লইয়ে, আমার স্বামীরও লইয়ে, এরকম কাজ তো আর কোনো সময় আজকের মতন এরকম ডাকাতি তো আর দেখছি না, আপনারা দেখছি না আর কোনো সময়। এখন আপনারা কি চাইছেন? পুলিশের কাছে কি চাইছেন? কিটা চাই মহন আপনার কাছে, আপনারা এটার গাড়িটার এরকম করলো, ছেলের আর মোবাইল নিয়ে গেল, হন আপনারা এটার বিচার চাই আমরা আর কি চাই। আপনার নাম? গাড়িটা ভাঙচুর করছে, আমরা এখন কি দিয়া শুট করি, আমি এরকম একটা ছেলে রোজগারি করতে পারিনি স্যার। আপনার নাম কি? আমার নাম জাহানারা খাতুন। আপনার বাড়ি কোন জায়গায়? সোনামুর আমতিনগর গ্রামে ইউনিনগর। ঘটনার পর ছিনতাইবাজদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। বিশেষত বিমানবন্দর সংলগ্ন ভিআইপি রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বাড়িয়েছে উদ্বেগ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে ছিনতাইবাজদের ক্রমবর্ধমান তৎপরতা রুখতে আরও কঠোর নজরদারি ও টহলদারি জোরদার করা জরুরি বলে অভিমত নাগরিক মহলের। রিপোর্ট নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওর পর্দায়। নমস্কার।